হোয়াট ইজ লিকুইডিটি প্রোফাইল? হোয়াট ইজ লিকুইডিটি প্রোফাইল কি? তারল্য প্রোফাইল, লিকুইডিটি প্রোফাইল, এখানে তারল্য প্রোফাইল কথাটাও থাকতে পারে। তারল্য বলতে কিন্তু ব্যাংকে আমরা এক বাক্যে বুঝি নগদ টাকায়, তাই না? নগদ টাকায় তারল্য বলতে আমরা ব্যাংকে কিন্তু এক বাক্যে বুঝি নগদ টাকায়। তো এখানে বলা আছে এরকম, একটি ব্যাংকের তারল্য প্রোফাইল বলতে একটি ব্যাংকের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক বাধ্যবাধকতা পূরণের ক্ষমতার মূল্যায়নকে বোঝায়। তাহলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক যে বাধ্যবাধকতা আছে, আর্থিক বাধ্যবাধকতা কি, যে আমরা দেখা যাচ্ছে কোনো ব্যাংক দেখা যায় যে হয়তো ঋণ দিচ্ছে না, তাদের ডিপোজিটের কারণে বা আর্থিক কারণে ঋণ প্রদান করতে পারছে না। হ্যাঁ, সেটা হচ্ছে এটা হচ্ছে লিকুইডিটি প্রোফাইল, যে একটি ব্যাংকের তারল্য প্রোফাইল বলতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক বাধ্যবাধকতা বা মানে আর্থিক প্রয়োজন মেটাতে পারছে না, এই আর্থিক বাধ্যবাধকতা পূরণের ক্ষমতা মূল্যায়নকে বোঝায়। এটার যে মূল্যায়ন করি আমরা, সেটার নামে হচ্ছে এই লিকুইডিটি প্রোফাইল। এতে ব্যাংকের সম্পদ এবং দায় দায়িত্বের মূল্যায়ন জড়িত থাকে, সেই সাথে নগদ প্রবাহ ব্যাংক তার দায়গুলি কভার করার জন্য কত সহজে তার সম্পদকে নগদে রূপান্তর করতে পারে তা নির্ধারণ করতে। তো এখানে ব্যাংকের সম্পদ এবং দায় দায়িত্বের মূল্যায়ন জড়িত থাকে, সেই সাথে নগদ প্রবাহ ব্যাংক তার দায় দায়িত্বগুলি কভার করার জন্য কত সহজে সম্পদকে নগদ টাকায় রূপান্তর করতে পারে। তাহলে লিকুইডিটি প্রোফাইল হলো যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কোনো ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে আর্থিক বাধ্যবাধকতা আছে, সেই আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়নকে আমরা তারল্য প্রোফাইল বলতে পারি। তারল্য প্রোফাইল ব্যাংকগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, কারণ এটি তাদের অপ্রত্যাশিত ঘটনা বা আর্থিক ধাক্কা সহ্য করার ক্ষমতা নির্ধারণ করে। তাহলে তারল্য প্রোফাইল ব্যাংকগুলির একটি ম্যাট্রিক বা পদ্ধতি, গুরুত্বপূর্ণ পদ্ধতি, কারণ এটি অপ্রত্যাশিত ঘটনা বা আর্থিক ধাক্কা সহ্য করার ক্ষমতা নির্ধারণ করে। শক্তিশালী তারল্য প্রোফাইল সহ ব্যাংকগুলি অর্থনৈতিক মন্দা বা অপ্রত্যাশিত ঘটনাগুলি মোকাবেলা আরও ভালোভাবে সক্ষম হয়, যা তাদের নগদ তৈরি করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। ব্যাংকগুলি সাধারণত নগদ রিজার্ভ অনুপাত, ঋণ থেকে আমানত অনুপাত এবং নেট স্থিতিশীল তহবিল অনুপাত সহ তাদের তারল্য প্রোফাইল মূল্যায়ন করতে বিভিন্ন ম্যাট্রিক ব্যবহার করে। বিভিন্ন ম্যাট্রিকের জায়গায় আপনি পদ্ধতি লিখতে পারেন, বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন টুলস ব্যবহার করে। এই ম্যাট্রিকগুলি বা এই পদ্ধতিগুলি বা এই টুলসগুলি ব্যাংকগুলিকে তাদের নগদ মূল্যায়নের পর্যাপ্ততা এবং সময়মতো তাদের তহবিল চাহিদা মেটাতে তাদের ক্ষমতা মূল্যায়ন করতে সহায়তা করে। তাহলে এখানে তার লিকুইডিটি প্রোফাইলটাই হলো যে কোনো ব্যাংকের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে আর্থিক বাধ্যবাধকতা আছে বা আর্থিক চাহিদা আছে, সেই চাহিদা পূরণের ক্ষমতার মূল্যায়নকে লিকুইডিটি প্রোফাইল বলে। অর্থাৎ একটা ব্যাংক কত সহজে তার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক বাধ্যবাধকতা বা আর্থিক চাহিদা বা আর্থিক প্রয়োজন মেটাতে পারে, তাকে আমরা লিকুইডিটি প্রোফাইল বলবো। এই লিকুইডিটি প্রোফাইল তারল্য ঝুঁকি সূচক কি? লিকুইডিটি প্রোফাইল ইন্ডেক্স বা এখানে ইন্ডিকেটর বলা আছে। হোয়াট ইজ দ্য লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর? ডিসকাস সাম লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর। তাহলে লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর কি এবং কিছু লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর আমাদের আলোচনা করতে বলছে, ডিসকাস করতে বলছে। তার তারল্য ঝুঁকি সূচক কি? কয়েকটি তারল্য ঝুঁকি সূচক আলোচনা করুন। তারল্য ঝুঁকি সূচক হলো একটি আর্থিক বাজার প্রতিষ্ঠান বা সম্পদে তারল্য অভাবে সম্ভাব্য ক্ষতি মূল্যায়ন করার জন্য ব্যবহৃত হয়। তাহলে তারল্য ঝুঁকি সূচক আমরা যেটা ব্যবহার করব বা হচ্ছে মূলত সূত্র এটা আর কি, যে বিভিন্ন রেশিও, বিভিন্ন অনুপাত আমরা নির্ণয় করি। আমরা যারা অ্যাকাউন্টিং ক্লাস
বা অ্যাকাউন্টিংয়ে যারা পড়াশোনা করছে তারা একটু জানবে, এটা ভালো যে তারল্য ঝুঁকি সূচক হচ্ছে বিভিন্ন ধরনের রেশিও, যেটা আমাদের একটা প্রতিষ্ঠানের সম্পদের তারল্যর অভাবের সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা। অর্থাৎ তারল্য যদি না থাকে, অর্থাৎ নগদ টাকা যদি না থাকে, নগদ যে সম্পদগুলো সহজে নগদ টাকায় রূপান্তর করবে, এই ধরনের সম্পদ যদি কম থাকে তাহলে কী রকম ঝুঁকি হতে পারে তার মূল্যায়নটা করার নাম হচ্ছে তারল্য ঝুঁকি সূচক। এই তারল্য ঝুঁকি সূচকটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা হচ্ছে এখানে বলা আছে লিকুইডিটি কভারেজ রেশিও, নেট স্টেবল ফান্ডিং রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও, লোন টু ডিপোজিট রেশিও, নগদ প্রবাহ অনুমান বা নগদ প্রবাহ অনুপাত, তারপরে আছে নগদ কভারেজ অনুপাত, ফান্ডিং কনসেন্ট্রেশন অনুপাত বা রেশিও। তো আমাদের এখানে লিকুইডিটি কভারেজ রেশিও এলসিআর এখানে বলা আছে লিকুইডিটি কভারেজ রেশিও, যে আমরা এখানে বলা আছে এরকম এলসিআর চাপযুক্ত পরিস্থিতিতে সাধারণত 30 দিনের সময়সীমার মধ্যে একটি ব্যাংকের স্বল্পমেয়াদী বাধ্যবাধকতাগুলি পূরণ করার ক্ষমতা পরিমাপ করে। যে চাপযুক্ত পরিস্থিতিতে যে রাশ টাইম যাচ্ছে ব্যাংকে, যে সময় তারল্যর ঘাটতি থাকে বা তারল্য দিতে সমস্যা হয়, ওই সময় 30 দিনের মধ্যে একটি ব্যাংক স্বল্পমেয়াদী যে আর্থিক বাধ্যবাধকতাগুলি, আর্থিক চাহিদাগুলি, মোট কথা আর্থিক চাহিদাগুলি পূরণ করার ক্ষমতা পরিমাপ করে। যে 1 মাসের মধ্যে যেটা আমরা মানে কীরকম আমাদের লিকুইডিটি লাগবে, কী পরিমাণ আমাদের ক্যাশ টাকা লাগবে, সেটা আমরা এই লিকুইডিটি কভারেজ রেশিও দ্বারা আমরা নির্ণয় করি। ওই ব্যাংকের যে রেশিওটা নির্ণয় করবে সেটা হচ্ছে লিকুইডিটি কভারেজ রেশিও, যেটা হচ্ছে কি তারল্য ঝুঁকি সূচক। এটা দ্বারাও আমরা তারল্য এটা পরিমাপ করতে পারি। নেট স্টেবল ফান্ডিং রেশিও, তো নেট স্টেবল ফান্ডিং রেশিও এনএসএফআর একটি ব্যাংকের দীর্ঘমেয়াদী সম্পদের তুলনায় স্থিতিশীল তহবিলের পরিমাণ পরিমাপ করে। দীর্ঘমেয়াদী যে সম্পদের তুলনায় আমাদের কতটুকু নগদ তহবিল আমাদের ব্যাংকে রাখা দরকার, কতটুকু ব্যাংকে সম্পদের তুলনায় বলতে এখানে সম্পদ বলতে যে আমরা যে হচ্ছে বুঝাবে বা আমাদের যে ব্যবসায়ে সাধারণত যে অ্যাডভান্সগুলো দেই, লোন অ্যাডভান্সগুলো দেই, সাধারণত সেগুলোকে বোঝাবে আর কি। যে দীর্ঘমেয়াদী সম্পদের তুলনায় স্থিতিশীল তহবিলের পরিমাণ পরিমাপ করে। যে আমাদের এই দীর্ঘমেয়াদী সম্পদের তুলনায় যে আমাদের কতটুকু আমাদের ক্যাশ টাকা থাকা দরকার বা কী পরিমাণ ক্যাশ টাকা থাকা দরকার একটি ব্যাংকের, সেটা আমাদের নির্ণয় করে, যেটার নাম হচ্ছে এই নেট স্টেবল ফান্ডিং রেশিও। এটা দ্বারা আমরা এটা পরিমাপ করতে পারি। এটা হচ্ছে কি তারল্য ঝুঁকি সূচক, তারল্য ঝুঁকি নির্ণয়ের একটি পদ্ধতি। ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর হলো আমানতের শতাংশ যা ব্যাংকগুলিকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হয়। এটা ভালো জানেন আপনারা যে ক্যাশ রিজার্ভ রেশিও যে আমানতের অংশ যেটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে নির্দিষ্ট পরিমাণভাবে রাখতে হয়। লোন টু ডিপোজিট রেশিও যে এলডিআর, লোন টু ডিপোজিট রেশিও এলডিআর একটি ব্যাংকের প্রাপ্ত আমানতের সাপেক্ষে কতটা ঋণ করেছে তা পরিমাপ করে। এখানে আমাদের ঋণ করেছে না, এটা হচ্ছে এরকম লোন দেওয়া হয়েছে এরকম কথা বোঝাবে আর কি। একটি ব্যাংকের প্রাপ্ত আমানত, আমরা যে আমানতটা গ্রাহকের কাছ থেকে নিয়েছি এবং যে টাকাটা আমরা লোন দিয়েছি, এইরকম বিষয়টা যে আমাদের ঋণ এবং আমানতের যে পরিমাপটা, এই পরিমাপটা আমরা লোন টু ডিপোজিট রেশিও দ্বারা নির্ণয় করি। তো এই পরিমাপটা এটা হচ্ছে একটা তারল্য ঝুঁকি সূচক। যে এখানে এই বিষয়টা একটু আপনারা করে নেবেন যে একটি ব্যাংকের প্রাপ্ত আমানতের সাপেক্ষে, মানে যে টাকাটা পাইছি সে আমানতের সাপেক্ষে কতটা ঋণ করেছে কতটা ঋণ দিয়েছে, আমরা কতটা ঋণ প্রদান করা হয়েছে বা কতটা অ্যাডভান্স প্রদান করা হয়েছে তা পরিমাপ করা। একটি উচ্চ এলডিআর নির্দেশ করে যে একটি ব্যাংকের দায়বদ্ধতা পূরণে অসুবিধা হতে পারে যদি বিপুল সংখ্যক গ্রাহক টাকা তোলার অনুরোধ করেন। তাহলে উচ্চ এলডিআর যদি এই রেশিওটা উচ্চ হয় তাহলে আমাদের একটু ব্যাংকের একটু অসুবিধার মধ্যে পড়ে যাবে। যদি এলডিআর উচ্চ হয়, মানে সূচকটা যদি উচ্চ হয়, বেশি হয়, তাহলে ব্যাংক একটু অসুবিধার মধ্যে পড়ে যায়, মানে কি টাকা তোলার রেশিওটার পরিমাণটা বেড়ে যায়।
টাকা তোলার রেশিও মানে ব্যাংক থেকে টাকা উঠায় নিবে, এই রেশিওটা বেড়ে যায়, এর জন্য ব্যাংক সাময়িকভাবে একটু অসুবিধার মধ্যে পড়ে, সে কথা এখানে বলা আছে। একটু মিউট করবেন ভাই। নগদ প্রবাহ অনুমান। নগদ প্রবাহ অনুমান হলো একটি ব্যাংকের নগদ প্রবাহ উৎপন্ন করা এবং নগদ বহিঃপ্রবাহ মেটাতে সক্ষম একটি দূরদর্শী পরিমাপ। এই অনুমানগুলি ব্যাংকগুলিকে নগদের সম্ভাব্য ঘাটতিগুলি চিহ্নিত করে এবং সেই সাথে সেই অনুযায়ী পরিকল্পনা করতে সহায়তা করে। অর্থাৎ একটি ব্যাংকে টাকা আসে এবং টাকা যায়, এই যে এই টাকা আসা যাওয়ার নামই হচ্ছে নগদ প্রবাহ। এই নগদ প্রবাহ অনুমান হলো একটি ব্যাংকের নগদ প্রবাহ উৎপন্ন করার, নগদ বহিঃপ্রবাহ মেটাতে, অর্থাৎ নগদ প্রবাহ যেটা আসে সেটা থেকে নগদ বহিঃপ্রবাহ অর্থাৎ নগদ টাকা যেটা আমরা পরিশোধ করি মেটাতে সক্ষমতার একটি দূরদর্শী পরিমাপ। মানে আমরা এটা পরিমাপ করি যে কত টাকা আমাদের ব্যাংকে ডিপোজিট আসছে এবং কত টাকা আমরা প্রদান করছি, সেটা উত্তোলন হতে পারে, সেটা হচ্ছে কোনো ঋণ প্রদান হতে পারে, এরকম যে নগদের বহিঃপ্রবাহ সেটা ডিপোজিট কেউ মানে টাকা উইথড্র হতে পারে, অথবা লোন প্রদানের ক্ষেত্রে যে টাকাটা উইথড্র করবে সেটাও হতে পারে। অর্থাৎ ডিপোজিট যেটা করছে সেটা কোনো সাধারণ গ্রাহক উঠায় নিতে পারে, অথবা আমরা লোন প্রদান করতেছি, কাউকে লোন প্রদান করতেছি, অ্যাডভান্স দিতেছি, সেই অ্যাডভান্সের ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ নগদ টাকা চলে যাওয়া বোঝাবে। নগদ টাকা আসা এবং নগদ টাকা চলে যাওয়ার একটি দূরদর্শী পরিমাপ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ অনুমান। এই নগদ প্রবাহ অনুমান দ্বারা সহজে আমরা একটি ব্যাংকের পরিস্থিতি বুঝতে পারি যে কত টাকা আমাদের নগদ টাকা একটি দিনে বা একটি মাসে আমাদের কত টাকা নগদ প্রবাহ আসে এবং কত টাকা নগদ প্রবাহটা চলে যায়, আমাদের ব্যাংক থেকে কত নগদ টাকাটা চলে যায়, এটা আমরা সহজে পরিমাপ করতে পারি। নগদ কভারেজ অনুপাত একটি অনুপাত যা ব্যাংকের উপলব্ধ এবং নগদ সমতুল্যর সাথে স্বল্পমেয়াদী বাধ্যবাধকতাগুলি পূরণে পরিমাপ করে। আমাদের স্বল্পমেয়াদী যে বাধ্যবাধকতাগুলি বা স্বল্পমেয়াদী যে আর্থিক চাহিদাগুলি, এই আর্থিক চাহিদাগুলি সহজে এটা পূরণ করে, মানে সহজে বাধ্যবাধকতাগুলি পূরণ করার ক্ষমতা পরিমাপ করে, সেটা নগদ কভারেজ অনুপাত। এই জিনিসটাই আর কি একই, এটাই ডাবল হয়ে গেছে আর কি। লিকুইডিটি কভারেজ রেশিও এসিআর এবং নগদ কভারেজ রেশিও একই হয়ে গেছে আর কি মোটামুটি। আচ্ছা, ফান্ডিং কনসেন্ট্রেশন রেশিও এই অনুপাতটি কতগুলি বড় গ্রাহক বা উৎসগুলিতে একটি ব্যাংকের তহবিল কেন্দ্রীভূত হয় তা পরিমাপ করে। এই অনুপাতটি কতগুলি বড় গ্রাহক এবং উৎসগুলিতে একটি ব্যাংকের তহবিল কেন্দ্রীভূত হয় তা পরিমাপ করে। অর্থাৎ আমাদের যে গ্রাহকগুলো আছে বা উৎসগুলো আছে, যে অর্থাৎ এখানে বলা আছে একটু উচ্চ ঘনত্ব অনুপাত তারল্য ঝুঁকি বাড়াতে পারে যদি এই তহবিল উৎসগুলি হঠাৎ করে তাদের তহবিল তুলে নেয়। যে আমরা দেখি আমাদের পটেনশিয়াল গ্রাহক, আমাদের যেটা মানে কি হাই কোয়ালিটির যে গ্রাহকগুলো, সেই গ্রাহকগুলো আমাদের গ্রাহক বা আমাদের যে ফান্ডিং যে বিভিন্ন উৎস থাকে সেই উৎসগুলি আমরা চিহ্নিত করি, এবং এই চিহ্নিতকরণের মাধ্যমে আমরা দেখি যে কোনো গ্রাহক যদি আমাদের কাছ থেকে হঠাৎ করে আমরা নতুন ব্রাঞ্চ ওপেন করেছি, কোনো গ্রাহকের কাছ থেকে একবারে 10 crore নিয়েছি, 10 crore টাকা ডিপোজিট দেখে আমরা হিরো হয়েছি হেড অফিসের কাছে। তো 10 crore দেখার পর যদি ওই গ্রাহক 5 দিন পর 10 crore মধ্যে যদি 9 crore উঠায় নিয়ে দেয়, উইথড্র করে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি একটা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হবে। এই ধরনের কথা এখানে বলে দেওয়া আছে যে আমাদের কোনো বড় গ্রাহক বা উৎসগুলি থেকে একটি ব্যাংকের তহবিল কেন্দ্রীভূত হয় তা পরিমাপ করে। কোন গ্রাহক থেকে আমরা ডিপোজিটগুলো আমরা বেশি বা বড় পরিমাণ নিয়েছি তা পরিমাপ করি, এবং এর উচ্চ ঘনত্ব মানে যে টাকাটা বেশি দিয়েছে, এই উচ্চ ঘনত্ব তারল্য ঝুঁকি বাড়াতে পারে। মানে কোনো একজন ব্যক্তির কাছ থেকে যদি আমরা 10 crore টাকাটা নেই, 10 কোটি টাকা নেই, সেটা ঝুঁকিটা আমরা বেড়ে যায়। কিন্তু 10 জন গ্রাহকের কাছ থেকে যদি আমরা 10 crore টাকা নেই, সেই ঝুঁকিটা আমাদের কম থাকে। সে কথা বলে ফান্ডিং কনসেন্ট্রেশন রেশিও। তো এখানে সে কথাটা এখানে বলা আছে যে এই অনুপাতটি কতগুলি বড় গ্রাহক বা উৎসগুলিতে একটি ব্যাংকের তহবিল কেন্দ্রীভূত হয় তা পরিমাপ করে।
একটি উচ্চ ঘনত্ব অনুপাত তারল্য ঝুঁকি বাড়াতে পারে যদি এই তহবিলের উৎসগুলির মধ্যে একটি হঠাৎ তাদের তহবিল তুলে নেয়। যদি কেউ একজন হঠাৎ করে তাদের তহবিল তুলে নেয় তাহলে এর ঝুঁকি বাড়তে পারে। এভাবে আমাদের এখানে এই যে তহবিল এরকম পক্ষে আপনার 5টা দিতে হবে। তারল্য ঝুঁকি বা কোনো পয়েন্ট আমাদের সর্বনিম্ন 5টি আমাদের দিতে হবে। এই সূচকগুলো যেগুলো আছে এই সূচকগুলো সর্বনিম্ন আপনাদের 5টি আলোচনা করতে হবে, তাহলে একটু ভালো মার্ক পাবেন। আর কোনো কিছু যখন প্রশ্ন বলবে এরকমভাবে যে কয়েকটি তারল্য ঝুঁকি আলোচনা করুন, ধরুন এটা নেই কয়েকটি তারল্য ঝুঁকি আলোচনা করুন, আপনি ডাইরেক্ট যদি 1 2 3 4 5 6 লিখতে থাকেন তাহলে কিন্তু একটু মার্ক পাবেন, বাট কম পাওয়ার সম্ভাবনা থাকবে। সাধারণভাবে এখানে এক লাইনে লিখে দিবেন আগে যে তারল্য সূচক কী, তারল্য ঝুঁকি সূচক কী, লিখে তারপরে লিখবেন যে তারল্য ঝুঁকি সূচক নির্ণয়ে নিম্নে আলোচনা করা। তারল্য ঝুঁকি সূচকগুলি নিম্নে আলোচনা করা হলো, যে কোনো একটি ব্যাংকে বা ব্যাংকের তারল্য ঝুঁকি সূচক নির্ণয়ের যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো নিম্নে আলোচনা করা হলো। এখানে তারল্য ঝুঁকি সূচকের যে বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন উপাদান বা বিভিন্ন তারল্য ঝুঁকি সূচক এগুলা কিন্তু এভাবে আসতে পারে। কিন্তু আপনি যদি হয়তো মনে করেন যে কী ব্যাপার আমরা তো পদ্ধতি পড়ি নাই, এই প্রশ্নগুলো একটু আপনার মাথায় রাখতে হবে। তারল্য ঝুঁকি সূচক নির্ণয়ে কী কী পদ্ধতি আমরা ব্যবহার করি, কী কী পদ্ধতি, আচ্ছা কী কী পদ্ধতি ব্যবহার করি সেটা আমাদের এখানে আমরা এগুলো আমরা দিতে পারি। আচ্ছা এটা আজকে আর একটু আলোচনা কম করি নাকি, গলাটা শুকিয়ে গেছে। আগামী দিন আপনাদের বেশি মানে এত চাপ নিয়ে আমাদের পড়ার দরকার নাই বা দেখার দরকার নাই, আমরা অল্প অল্প করে ঘন্টাখানেক দেখলে আমাদের মোটামুটি এটা একটা অধ্যায় 2-3 বার করে শেষ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা এই 6 নম্বর থেকে আলোচনা করব, আমরা 6 নম্বর থেকে শুরু করব। এখানে দেখা যাচ্ছে যে আপনার ব্যালেন্স শিটের মনে একটা বিষয় আছে। জি 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 ব্যালেন্স শিটের, জি জি আগামী দিন একটা ব্যালেন্স শিট সামনে রেখে আমাদেরকে ওইভাবে যদি আচ্ছা আচ্ছা এটা একটা ডেমো ব্যালেন্স শিট একটু সামনে না, সুন্দর একটা কথা বলছেন ভাই, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু ক্লিয়ার হবো। হ্যাঁ ব্যালেন্স শিট আমার তৈরি করা আছে, আমার আগের যে অ্যাকাউন্টে ক্লাসে আছে। হ্যাঁ 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 ব্যাংকের ব্যালেন্স শিট আছে। না যে কোনো দেখালে হবে না, ব্যাংকের দেখাতে হবে, ব্যাংকেরটা দেখালে আপনি হ্যাঁ এরপরে যে ব্যালেন্স শিট আইটেমগুলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে একটা ডেমো ব্যালেন্স শিট আমি এখানে নিয়ে আসে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই যে এটা 6 নম্বর, এটা হ্যাঁ একটি কমার্শিয়াল জি এটা বাণিজ্যিক ব্যাংকের সম্পদের গঠন কাঠামো আলোচনা করা, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টায়ার 1 টায়ার 2 অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। টায়ার 1 টায়ার 2 মূলধন কাঠামোর যেটা আছে, যে টায়ার 1 টায়ার 2 অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে বাণিজ্যিক ব্যাংকের সম্পদ কাঠামো বা সম্পদের গঠন, হ্যাঁ গঠনের উপাদানগুলো আলোচনা করে, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে আমরা আগামী দিন শুরু করবো ইনশাল্লাহ। আর আগামী দিন ইনশাল্লাহ বৃহস্পতিবার যদি তারাবি শুরু হয় তাহলে কিভাবে কাজ করবেন? তাহলে শুক্রবার শনিবার সকালে করব, তার আগে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের জানিয়ে দেব, একটু হোয়াটসঅ্যাপে একটু খেয়াল রাখেন। হ্যাঁ একটু খেয়াল রাখেন, আমরা ধীরে সুস্থে আগাই, বেশি ইয়ার দরকার নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা 2-3 বার শেষ করতে পারবো এক একটি অধ্যায়। তো তাহলে আজকে এখানে শেষ করি ভাই নাকি? জি আচ্ছা জি ধন্যবাদ। জি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। Recording stopped.